সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগুজি। আমাদের নিয়মিত অতিথির একজন আজকেও আছেন কর্নেল হক, আমাদের খুবই প্রিয় মুখ। আপনারাও অনেকেই তার কাছ থেকে অনেক বিশ্লেষণ শুনে থাকেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে হক ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমি জেড টিভিকে অলসো আমার ধন্যবাদ জানাচ্ছি, সকল শ্রোতাদেরকে একসাথে ধন্যবাদ। হক ভাই, আজকে আমরা আলোচনা করব বিশেষত গতকালকে। জি, এটা যদিও আমাদের গত বছরের যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ দিন আজকে 17ই জুলাই। তো এর আগে গতকালকে আপনি দেখেছেন যে এই যে এনসিপির নেতা কর্মীরা তারা যে সারা দেশে জুলাই বিপ্লব উপলক্ষে রোড মার্চ, তারপর আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তারই একটা অংশ হিসাবে গোপালগঞ্জে ছিল তাদের সমাবেশ। সেই সমাবেশ যখন শেষ হয়ে গেছে তখন তাদের উপরে একটা আক্রমণ চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটা দিয়ে আপনার এই যে আক্রমণ এই সময় এসে এটার আপনার বিশ্লেষণটা কি, আমরা একটু শুনতে চাই প্রথমে আমাদের দর্শকদের কাছে। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই আপনাকে। আপনি একজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, একটা সাংবিধানিক দেশ, স্বাধীন রাষ্ট্র, তার ভিতরে আরেকটা রাষ্ট্র বিপরীতমুখী শক্তিমত্তা দুষ্কৃতিকারীদের একটা আস্তানা হিসেবে আবির্ভূত হয়েছে বিপুল শক্তি নিয়ে। ঘটনাটা শুধু কালকের নয়, ঠিক শেখ হাসিনা গোপালগঞ্জে তার বাড়ি বলে, শেখ মুজিবের বাড়ি গোপালগঞ্জে বলে, আওয়ামী লীগ নামক এই নিষিদ্ধ দলটি, ছাত্রলীগ নিষিদ্ধ, বা আওয়ামী লীগের কর্মকাণ্ড সবকিছু নিষিদ্ধ বাংলাদেশে। একটা নিষিদ্ধ দলের শক্তিমত্তা যে কত বেশি অশুভ শক্তির, সেটা তারা কালকে প্রমাণ রেখেছে। এখানে একটা বিপ্লবের পরে যে অবস্থা হওয়ার কথা ছিল, যে যাদের বিরুদ্ধে বিপ্লব হয় তাদের কিন্তু বাস্তবিক অর্থে অস্তিত্বই থাকে না। যদি সেটা পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে ফ্যাসিবাদ একবার বিলুপ্ত হলে পরে তাদের আর অস্তিত্ব থাকে না। আপনি ফ্রান্স রেভলিউশন বলেন, জার্মানিতে বলেন, ইভেন ইরানে বলেন, হ্যাঁ, তাদের কিন্তু একেবারেই যারা ফ্যাসিবাদের সাথে ছিল তাদেরকে কিন্তু আইনের মাধ্যমে তাদেরকে কিন্তু করা হয়। এবং আওয়ামী লীগের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের যথার্থই বলেছিলেন তার এই দেশ থেকে চলে যাওয়ার আগে, কিংবা 5ই আগস্টের আগে, খুব সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি বলেছিলেন যে আমরা ক্ষমতা ছাড়লে 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। উনি একজন খুব দক্ষ রাজনীতিবিদ ছিলেন, বিপথে ছিলেন, সঠিক পথের রাজনীতি করতেন না উনি, কিন্তু উনার যে অ্যানালিসিসটা, অভিজ্ঞতা থেকে কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে আমরা যে ধরনের অন্যায় অবিচার করেছি, অপকর্ম করেছি, অপকর্ম তো এক জিনিস, অপকর্মের চেয়ে মানুষ হত্যার চেয়ে জঘন্য কাজ কি পৃথিবীতে হয়েছে? আপনার আমাদের কোরআনে আছে, হাদিসে আছে যে একজন মানুষকে হত্যা করলে, মানুষ পৃথিবীকে হত্যা করলে, পুরো মানবতাকে হত্যা করলে তুমি অন্যায় ভাবে, আপনি বিচারের মাধ্যমে ফাঁসি দেন, ফায়ারিং স্কোয়াডে দেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি বিনা বিচারে যাকে ইচ্ছা, আজকে যদি অনেক পত্রিকাগুলো দেখেন, গত বছরের 17ই এই জুলাই কিভাবে হকি স্টিক দিয়ে ছাত্রলীগের ছেলেরা রাস্তার মধ্যে আন্দোলনকারীদেরকে কিভাবে বেদরক পিটাচ্ছে, যেমনি ইচ্ছে সেমনি মারতেছে, মাথা হাত পা ভেঙে চুরমার করে দিচ্ছে, মেয়েদের উপর আক্রমণ করছে, ছেলেদের উপর আক্রমণ করছে, যেখানে যেভাবে পারছে। পুলিশ, ছাত্রলীগ, আপনার শ্রমিক লীগ, যুব লীগ, কুত্তা লীগ, বিড়াল লীগ, সব একসাথে হয়ে মানে মানুষের উপরে নির্মম ভাবে অত্যাচার চলেছে। এবং এদের একটা বিশেষ পরিচিতি আছে, কিন্তু হেলমেট মাথায় দিয়ে, আর হচ্ছে এবং সরাসরি পুলিশের সহযোগিতায় পুলিশ যাচ্ছে, পুলিশ সাথে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে একটা অরাজকতা এই দেশে তারা সৃষ্টি করেছে বিপ্লবের পরে, যদি এই ওবায়দুল কাদেরের কথা মতো 10 থেকে 15 লক্ষ লোককে নিয়ে গ্রেফতার করা হতো, অন্তত
না মারতেন, 10 থেকে 15 লক্ষ লোককে যদি একদম একটা কঠিন ভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে আটকায় দিতেন কাঁটাচারের বেড়া দিয়ে, ওই দেখেন না হিটলারের নাৎসি বাহিনী কিভাবে করেছে, ওইভাবে যদি রেখে দিতেন তাহলে কি দেশে আজকে এটা হতো না। 1 2 নম্বর হলো হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এমন কোনো পন্থা নাই যে সেটা গ্রহণ করেনি। সুইয়ের মতো অর্থাৎ বিন্দু থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত সমস্ত খারাপ এইগুলো প্রকল্প আপনার প্ল্যানগুলো সে কার্যকরী করেছে। অর্থাৎ আমার যে যা বলো ভাই, আমার চিরদিন ক্ষমতা চাই। সেক্ষেত্রে পুলিশকে তো তার নিজের লীগ বাহিনীতে পরিণত করছেই, আনসারকে করেছে, হ্যাঁ, তারপরে আপনার একই সাথে সে কি করেছে, গোপালগঞ্জের 100% না হলেও আমি 10% না হয় বাদ দিই, 20% বাদ দিই, 80% লোককে সে সন্ত্রাসী হিসাবে তৈরি করেছে। এবং শুধু সেখানেই শেষ নয়, প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিভিন্ন বাহিনী বলেন, সর্বত্র তাদেরকে নিয়োগ দিয়েছে, সরকারিভাবে নিয়োগ দিয়েছে। ইভেন বিসিএস প্রশাসনে নিয়োগ দিয়েছে, বিসিএস এর সব ক্যাডারে নিয়োগ দিয়েছে। তাদের যোগ্যতা নাই, কিন্তু কিভাবে দিয়েছে, কৌশলটা কি, 1 লক্ষ থেকে 2 লক্ষ ভুয়ার মুক্তিযোদ্ধা তৈরি করেছে সে। ভুয়া মুক্তিযোদ্ধার নাতিরাও 30% কোঠায় সেখানে ঢুকবে। সেই কোঠা আন্দোলন ফসলিত হলো জুলাই আন্দোলন, নাকি কোঠা আন্দোলনের পর মনে আছে? এই হাসিনা নিজের মুখ দিয়ে কিন্তু একবার আন্দোলনের সময় কোঠা প্রথা বাতিল করেছে। আবার এই দুরাচারী মহিলা আবার আদালতের মাধ্যমে নিজের অসৎ চরিতার্থ চরিতার্থ করার জন্য সেটা আবার আদালতকে সে বারবার আদালত ব্যবহার করতো। আদালতে কারা? গোপালীরা। এবং আপনার মনে আছে কিনা খালেদা জিয়ার বাসা যখন এই যে ট্রাক দিয়ে ঘেরাও করা হয়, এবং তখন খালেদা জিয়া অভিজ্ঞ প্রধানমন্ত্রী বলে, গোপালী, আপনারা গোপালী পুলিশ, কথাটা কিন্তু উনি ভুল বলেছিলেন? না, ভুল বলেননি। তার বাসায় যে যারা পাহারা থাকতো সব গোপালী। আমরা তো পাকিস্তান বলে মোটায় মুখে ফেনা উঠেছেন, আপনিও সেই সময় ছাত্র আন্দোলন করেছেন কাগজে, তাই না? হ্যাঁ, আমরা তো ছোট ছিলাম, আমরা করেছি, দেখেছি। খালি পাকিস্তান সব নিয়ে গেছে, সব জায়গায় পাকিস্তান পাকিস্তান, 4 আনা দামের কাগজ, কোন মতে পিন্ডি ঘুরে আসলে পরে 8 আনা, এই মিথ্যা শপথ গুলা পাঠাইছে। এই গোপালগঞ্জ যে 16 বছর শাসন করেই শেষ করে নাই, এখনো তারা মহাধর বিপুল শক্তিতে সবাই সব জায়গায় আছে। আপনার প্রশাসনে বলেন, এখনো তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, প্রশাসনে এখনো বিভিন্ন স্তরে আছে। কোন পত্রিকা আসছে আমি দেখলাম, জানি একটা জায়গা আসছে যে বাতিল করে রাজনৈতিক নিয়োগ পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় জানার বিধান বাতিল। এই যে এটা করেছে, তাহলে যারা অলরেডি নিয়োগ পেয়েছে তাদের কি করবেন? এটা তো বলা হলো না। তারা যারা অলরেডি নিয়োগ প্রাপ্ত, এই জনপ্রশাসন সংস্কার, তারা তো পলিটিক্যাল পরিচয় দিয়ে, পলিটিক্যাল পরিচয়, এবং কোন পলিটিক্যাল পার্টি, যে একটা লীগ এত অন্যায় বিচার করে হাজার হাজার না, যদি আপনি হিসাব নেন, তাদের 16 বছরে অন্তত পক্ষে 50,000 লোককে তারা হত্যা করেছে বিভিন্ন ভাবে। সেইটার জন্য তো ক্ষমা চাওয়া তো দূরের কথা, দুঃখ প্রকাশও করে নাই, করেছে না করে নাই এখনো। এখন আসেন আপনি গোপালগঞ্জে, গোপালগঞ্জে এইরকম সন্ত্রাসীদের একটা মিলন মেলা, আড্ডাখানা, আখড়া, এটা তো আমরা জানি। আমি তবে হ্যাঁ, আমার স্বাধীন দেশ, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে প্রোগ্রাম দিব। এনসিপি তো এই 1 মাসের প্রোগ্রাম অনেক আগে থেকে ঘোষণা করছে। হ্যাঁ, পুরো জুলাই তাদের এই আন্দোলন, 16 জুলাই শহীদ হত্যা দিবস, সেই শহীদ দিবস আমি বলবো, হত্যা দিবস বলা ঠিক হবে না। শহীদের এই দিনে তারা বেছে নিয়েছিল আমরা গোপালগঞ্জে যাব, তাদের অধিকার আছে, জনসভা করার অধিকার আছে। সেখানে তারা গিয়েছে, জনসভা শেষ হওয়ার পরে যেইভাবে আক্রমণ করলো, আজকে সেই গোপালী পুলিশ, আমি জানি না, আমি পুলিশের এখনো পর্যন্ত মামলা হয়নি, কিন্তু মামলা হয় নাই, দুঃখজনক। আগে তো কোন একটা ঘটনা ঘটার সাথে সাথেই আক্রমণ, যারা আক্রমণের শিকার তাদের নামে মামলা হয়ে গেছে, তাদের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, গলা ভাঙ্গা, মাথা ভাঙ্গা, হসপিটালে গিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে, মনে আছে? সেই দৃশ্য তো আমরা ভুলে যাই। গতকাল আপনি একবার চিন্তা করে দেখেন, এই যে নেতাদেরকে মেরে ফেলতো কালকে, যদি আর্মি তাদেরকে এপিসিতে নিয়ে না আসতো, হ্যাঁ, আর্মি যে দুঃসাহসী ভূমিকা পালন করেছে আপনি দেখেছেন। এই যে আমরা আর্মিদের আজকে অপছন্দ করি, কত কথা বলি, এই আর্মি যদি না থাকতো, গতকালকে একটা রক্ত গঙ্গা বয়ে যেত একদম। আপনি দেখেন আজকে আর্মিকে আপনি উইথড্র করেন না, দেশ চালাতে পারবে?
তো সেই আর্মিকে কিন্তু সম্ভব সবাই অবহেলা করে, ইভেন প্রশাসনও ডক্টর না, ইউনূসের সরকার অবহেলা করে। এটা অবহেলা ঠিক বলা চলে না। অবহেলা আমাদের কিন্তু সমস্ত জাতীয় দুর্যোগ দুর্বিপাক তারপরে সমস্যা সংকটে সেনাবাহিনী কিন্তু প্রথমে এগিয়ে আসে সব সময়। কিন্তু দুঃখজনক কি জানেন ভাই, আপনি তো সিনিয়র সাংবাদিক, বাংলাদেশে আর্মির ঘাড়ে ভর করেই তো 5ই আগস্টের পরিবর্তন আসলো, তাই না? আর্মি যদি শেফেসি সরকারকে সমর্থন না করে নীরব ভূমিকা পালন করতো তাহলে তো দেশের রক্ষা গঙ্গা বইতো, এই পুলিশের আক্রমণে মানুষ শেষ হইতো নীরব ভূমিকা পালন করলেও। কিন্তু আর্মি কিন্তু বেঁকে বসলো এবং তাদের ঘাড়ে যখন বন্দুক রেখে দেশ স্বাধীন হইলো, তৃতীয় স্বাধীনতা বলে, অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে, সেখানে স্বাধীনতা পাওয়ার পর পর সিভিল প্রশাসনের শতভাগ লোক যারা ডিপ্রাইভ বলে তারা সুবিধা নিয়েছে, 3-4টা প্রমোশন নিয়েছে এবং আর্থিক সুবিধা গ্রহণ করেছে, পুলিশ করেছে, সব লেভেলে করেছে। কিন্তু জানেন আমাদের আর্মির ফাইলগুলো এখনো ডক্টর ইউনূস আটকে রাখছেন, ডক্টর ইউনূস এটা সাইনই করেন না। আজকে এত 1 বছর হয়ে যাচ্ছে আমাদের ফাইলে উনি সাইন করেন না, এটাকে অবহেলা নয়? আমি রিটায়ার্ড বলে বলতে পারছি, সার্ভিং হলে বলতে পারতাম না, এই জন্যই বললাম যে অবহেলিত। আমাদের গুরুত্ব জানেন যে একটা কথা বলে, God and soldiers all men adore in times of danger, not before. When things are righted, then army is slighted, God is forgotten, army is slighted, military is slighted. আমরা slighted এর মধ্যে আছি। হ্যাঁ, এটা বাংলাটা হলো মানুষ শুধু খারাপ সময়ে যুদ্ধে অথবা খুবই খারাপ সময়ে আল্লাহর কথা স্মরণ করে এবং সাথে সাথে মিলিটারির কথাও স্মরণ করে, কিন্তু যখন জিনিস ঠিক হয়ে যায় তখন আল্লাহকে বলে যায় আর মিলিটারিকে তখন কাট করে আর কি। সেটাই আমাদের অবস্থা হয়েছে আর কি, মিলিটারির অবস্থা। আপনার কাছে বললাম দুঃখের কথা, যেহেতু আপনি সিনিয়র একজন সাংবাদিক, এই জন্য বললাম আর কি। এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের পুলিশের আজকে 1 বছর হয়ে গেল, এই সময় 1 বছরে তো পুলিশ রিফর্ম হয়ে একটা স্পিরিটেড পুলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও সম্ভব হয়। এবং আজকে আরেকটা পত্রিকায় দেখলাম যে পুলিশ এখনো রাজনৈতিক চাপের মধ্যেই আছে। এটা কি হওয়া উচিত বলেন? অনেক এই যে আজকে আপনার এই রাজনৈতিক চাপের কারণেই কোনো মানে আমাদের যে কর্মকর্তা বা প্রশাসন তারা নিজেদের যে সক্ষমতা এটা প্রদর্শন করতে পারে না। ইভেন আপনার প্রশাসনের রুট লেভেলে যারা আছে তারাও কিন্তু, তাদেরকেও অনেকেই ভয় দেখাচ্ছে, বেটা আমি ক্ষমতায় আসতেছি, আমি যা বলবো তা শুনবি। বিভিন্ন এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার 19 সাংবাদিকতা কিন্তু সেটা বের করে আনবে অনেক কিছু, তাই না? কিন্তু আচ্ছা, এখন যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গত 2 দিন ধরে, এই পরিস্থিতি যদি মানে এইভাবে চলতে থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সঠিকভাবে কাজ করতে পারছে না, তাহলে আমাদের সামনে এখন সবচেয়ে বড় জিনিস যেটা, যে একটা নির্বাচনের তারিখ দিনক্ষণ এইগুলো নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল, সেগুলো কি সামনের দিকে এগোতে পারবে বলে কি মনে হয় আপনার, যদি এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম পরিস্থিতি হয়? আপনার আশঙ্কাটা খুবই সমূলক আমি বলবো, এবং সময়োপযোগী একটা আশঙ্কা। দেখেন, দেশের আইন শৃঙ্খলার সাথে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে দেশের প্রত্যেকটা কর্মকাণ্ড জড়িত, প্রত্যেকটা কর্মকাণ্ড জড়িত। আইন শৃঙ্খলা পরিস্থিতি না হলে দেশের বাইরের বিনিয়োগ আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে আপনি কর্মস্থলে আসতে পারবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে আপনার দেশের দ্রব্যমূল্য বেড়ে যাবে, যোগাযোগ ব্যবস্থার অচলতার অভাবে সমস্ত কর্মকাণ্ডই শিথিল হয়ে যাবে, দেশ একটা অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে যাবে, এবং সেটার কিন্তু আলামত আমরা দেখছি। তাহলে কি করণীয়, এটা প্রশ্ন হতে পারে। আপনার আশঙ্কাটা একেবারেই যুক্তিসঙ্গত, কোনো সমস্যা নেই। যেমন আজকেই কোন একটা টিভির প্রোগ্রাম আছে সন্ধ্যার সময় আমার সাথে আমাদের সিনিয়র এক অফিসার বলেন, হক আমি কি বের হতে পারবো বিকালবেলা, আমি কি সেই অনুষ্ঠানে যেতে পারবো? আমি কাছে ইনশাল্লাহ স্যার, আর কোনো অসুবিধা হবে না। এই যে ওনার আশঙ্কা কি, এই যে গতকালের ঘটনার পরে আমরা গোপালগঞ্জের এই ঘটনার পরপরই কিন্তু সন্ধ্যা নাগাদ এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে, শাহবাগে তারা আবার মানে বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবরোধ করে রাখছে। তো এই জায়গায়ও কিন্তু আপনার একটা বিষয় আসছে, সেটা হলো যে তারা বারবার যে এই ফ্যাসিবাদী শক্তি আমাদের এখান থেকে বিদায় নিয়েছে, এটা ঠিক আমরা বলি, কিন্তু সমাজে এখনো কি সেই ফ্যাসিবাদের মানে বীজ এখনো কি অবশ্যই আছে, এবং তারা কি বিভিন্ন জায়গায় এই যে আত্মগোপন করা বা রং বদলে বিভিন্ন সংগঠনের মধ্যে চলে যাওয়া,
এটা আপনি দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু। শতভাগ দেখতে পাচ্ছি, শতভাগ দেখতে পাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, রং বদলায়ও নাই অনেকে, এখন প্রকাশ্যেই কথা বলা শুরু করেছে, প্রকাশ্যেই বলছে। তাদের বিভিন্ন চ্যানেল আছে, তাদের ইউটিউবে, তাদের ইয়েতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই। এখন এটা থেকে উত্তরণের পথ কি, সেটাই তো কথা, তাই না? এটা হবে, সিরিয়াসলি হবে যদি এখনই সেটা সঠিকভাবে ডিল করা না হয়। সেটি সঠিকভাবে ডিল করার জন্য সরকারের বেশ কয়েকটা অপশন আছে। এটা তো সরকারের দায়িত্ব, তাই না? একইভাবে না, সরকারের শুধু সরকার কিন্তু আসলে আমি বলছি যে মানে খুব বড় পরিসরে আছে এটা আমরা কিন্তু বলতে পারি। আমি সেটা বলছি, রাজনৈতিক দলগুলো যদি আমি সেটাই বলছি। প্রাথমিক দায়িত্ব হলো সরকার। দ্বিতীয়ত দায়িত্ব হলো যারা এই দেশের নিজেদেরকে স্টেক হোল্ডার মনে করেন, যে রাজনৈতিক দলগুলো। তৃতীয়ত হলো জনগণের। আপনি জনগণকেও ফেলে দিতে পারেন না। এখন সরকারের কি কি? সরকারের হাতে আছে ক্ষমতা, 1 নম্বর। 2 নম্বর হলো এই ক্ষমতা প্রয়োগ করার জন্য প্রথমত আছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ যেখানে ফেল করবে সেখানে বিডিআর কে ডাকতে পারে, বিডিআর আনসার তাদের সাথে নিয়ে আসতে পারে। তারপরেও যদি তারা কন্ট্রোল করতে পারে না পারে, তখন সামরিক বাহিনী, সেনাবাহিনীর প্রয়োজন হয়। এটা হলো সরকারের মাধ্যমে এক। তারপরে বিভিন্ন আইন জারি করা, 144 দ্বারা জারি করা, কারফিউ জারি করা, বিভিন্ন করতে পারে সরকারের প্রজ্ঞাপন দিয়ে, অনেক কিছু করতে পারে। এইটা করতে গিয়ে কি কি আমি কি পদ্ধতি সেটা একটা বললাম প্রথমে। 1 নম্বর হলো এটা সরকার। দ্বিতীয়ত হলো পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ হবে, যারা দেশপ্রেমিক পলিটিক্যাল পার্টি, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং ছাত্র জনতা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করে মোটিভেশন করে এটা প্রতিরোধ করার জন্য তারা কোমর বেঁধে মাঠে নামা। আর তৃতীয়ত জনগণকে সচেতন করা, যাতে জনগণ এলাকায় এলাকায় যারা ভালো মানুষ, তারা পাড়ায় মহল্লায়, তারা যাতে শক্তিশালী বুদ্ধ গড়ে তোলে, যাতে কোনো দুষ্কৃতিকারী করতে পারে। এখন সরকারের সীমাবদ্ধতার কথা বলি। এখন অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন মানে অন্তর্বর্তীকালীন সময়টা যে কতদিন সেটা কিন্তু কোথাও নেই। এটা 1 মাস আপাতত নেই, কিন্তু এটা আমাদের সংবিধানে ছিল যে অন্তত 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে তাদের এই যে নির্বাচন বা সেটা হলো আপনার, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হলো এমন একটা সরকার যে এমন একটা সময়ে বসেছে যেই সময়ের আসলে কোনো টাইম লিমিট নেই বলতে যাচ্ছেন। সেইখানে শুরুতেই তাদের ভুল ভাবে তাদের যাত্রাটা শুরু হয়েছে। দেখুন সেটা কেমন, ডক্টর ইউনূস অনেক বড় মাপের মানুষ, আকাশচুম্বী জনপ্রিয়তা, আকাশচুম্বী তার বিভিন্ন বলবো সম্মান সারা পৃথিবীতে তার একটা সম্মান আছে। নোবেল বিজয়ী তো অনেকেই আছে, কিন্তু তার অবস্থান অন্যরকম। আমরা গর্বিত তাকে নিয়ে। যে ক্ষমতায় বসার পরই উনার যেটা উচিত ছিল 8 তারিখে আগেই তুমি তো বুঝতেই পারতেছিলেন যে 8 তারিখে ওনাকে কিংবা একটা সময় তাকে করা হবে, তার একটা হোমওয়ার্ক করা দরকার ছিল না? সেই হোমওয়ার্কটা কি করেছেন আমি বুঝতে পারি নাই। হোমওয়ার্কটা কি এই ছিল, কয়েকজন তার পূর্ব পরিচিত ওই কি বলে এনজিওদের কারো বয়স 80 বছর 70 বছর, অথবা তাদের যাদের কোনো প্রশাসনিক জ্ঞান নাই, আবার কিছু একেবারেই মানে শিশু। 53টা মন্ত্রণালয় কাগজি ভাই, 53টা মন্ত্রণালয়ে যদি 53 দোকানে 106 জন প্রধান এবং উপপ্রধান দিয়ে স্পিরিটেড লোক, দেশপ্রেমিক লোক, শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, করতে পারে, কার্যক্ষম এবং আমলাদেরকে পরিচালনা করতে পারে। আবারও সেটা আমলা, এই আমলাদেরকে পরিচালনা করার মতো সক্ষমতা সম্পন্ন লোকগুলোকে যদি প্রথমে নিয়োজিত করতেন, এখনো বেটার লেট দেন নেভার, এখনো পারেন, এখনো আপনি কিভাবে আমি বলি, আমি শেষ করিনি, তারপর দেখেন এটা উনি নিয়োগ করতে ব্যর্থ হয়েছেন, টোটালি ব্যর্থ হয়েছেন। এই লোক দিয়া দেশ চালানো যায় সম্ভব না। আমলাদের পরিচালনা করার যে দক্ষতা দরকার সেটা কিন্তু ফলে কি হয়েছে জানেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমলারা এখন যে অবস্থানে আছে, এত শক্তিশালী অবস্থানে কোনো কালেই ছিল না। সব কিছুর মালিক তারা। মন্ত্রীরা সময় তো পায় না, 4-5টা মন্ত্রণালয় একজনকে দিয়েছেন, তার তো ফাইল দেখারই সময় নাই। আমরা এনে দেয়, সাইন করে দেয়, সাইন করে ঠিক আছে তো এই আমরা যেটা টাকা সাইন করতেছে, ফাইল সাইন হয়ে যাচ্ছে। এই যে একটা দুরবস্থা, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত দিকটা হলো পুলিশকে রিফর্ম করার মতো কাজটা তারা করেন নাই। 1 বছর ইজ গুড এনাফ। 10টা ডিভিশন আছে আমাদের,
পুলিশকে রিফর্ম করার জন্য যে 10টা রিফর্মের পাশাপাশি তো মানে আপনার শর্টেজও তো আছে, সেটাই বলতেছি। 10 রিফর্মের পাশাপাশি 10টা ডিভিশনকে যদি দায়িত্ব দেওয়া হতো যে আপনারা রিক্রুট করেন, পুলিশ রিক্রুট করে দেন, অন্তত পক্ষে এক বছরে 1 লক্ষ পুলিশ রিক্রুট করে ট্রেনিংও দেওয়া যেত কিনা, তারা এখন মাঠে থাকতো। এবং আপনি এইখানে কিন্তু একটা রিক্রুটমেন্টেও একটা স্বচ্ছতা আনতে পারতেন, কারণ এইখানে আপনার কোনো পলিটিক্যাল প্রেসার থাকতো না, কোনো কিছু থাকতো না, তাহলে আপনার নিয়োগটা এখন আসি এইটা করে নাই। প্রফেশনাল বাহিনী পেতে পারতেন। সবচেয়ে বড় ভুল করছেন ডক্টর ইউনূস, সবচেয়ে বড় ভুল এই প্রশাসন করছে। আমলারা তাকে বুঝিয়ে সুঝিয়ে আর্মি থেকে দূরে রাখছেন। আর্মি যে একটা বিশাল স্টেক হোল্ডার। আপনি কি বলতে চাচ্ছেন তাহলে সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, অথবা মানে কনফ্লিক্ট? দূরত্ব না কনফ্লিক্ট না, কোনটা? কনফ্লিক্ট না, দূরত্ব তৈরি হচ্ছে। আপনারা ইচ্ছা করে ডক্টর ইউনূসকে একটা বিশাল রাষ্ট্রীয় স্টেক হোল্ডার, আমি বলবো রাষ্ট্রীয় অভিভাবক আর্মি। রাষ্ট্রের অভিভাবক না হলে তো আপনি 5 তারিখে সবাই দৌড়াই ওখানে যেতেন না, যেতেন? রাষ্ট্রীয় অভিভাবক দেখি তো আপনারা দৌড়ায় উত্তরপাড়ায় গেছেন, পলিটিক্যাল পার্টি গেছে, সব স্টেক হোল্ডাররা গেছে। তার মানে তারা অভিভাবক, মেনে নিতে হবে। স্বাধীনতা যুদ্ধে এই দেশ স্বাধীন করেছে আর্মি, এটাও বলে জালে চলবে না। প্রত্যেকটা সময় আর্মি ঘুরে দাঁড়িয়েছে দেশের জন্য। সেই আর্মিকে কৌশলে দূরে রেখেছে। না হলে কি ডক্টর ইউনূসের সপ্তাহে একদিন সময় পান না? তার একটা যে অফিস আছে ক্যান্টনমেন্টে, প্রধান উপদেষ্টার কার্যালয়, বিশাল সুরম্য একটা অফিস, ওইখানে কি বসেছেন আপনি বলেন? আপনার তো জানার কথা। যদি যাইতেন তাহলে তো আপনাদের সংবাদে আসতো না। এই 1 বছরই কি উনি সময় পান নাই 3 বাহিনী প্রধানকে নিয়ে 1 কাপ চা খাওয়ার জন্য? এবং উনি কি আন্তরিকভাবে সেনাবাহিনীর সুযোগ সুবিধাগুলো দেখেছেন? এখন পর্যন্ত দেখেন নাই। আজ পর্যন্ত কি উনি অর্ডার দিয়েছেন সেনাবাহিনীকে? না, আরেকটা বলি, যারা যারা দুষ্কৃতিকারী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ফ্যাসিস্টের আমলের, ওদেরকে আপনি গ্রেফতার করেন, সেনাবাহিনী প্রধানকে উনি বলেছেন? এটা বলেন নাই। তাহলে কি দাঁড়ালো? আপনার অধীনে আমি চাকরি করি কাগজি ভাই, আপনি আমাকে বেতন দেন, ঠিক আছে, আপনি আমার বেতন দেন, ক্যামেরাম্যানকে বেতন দেন, সাংবাদিকদেরকে বেতন দেন, ফাইন। এটি কি যথেষ্ট? আপনাকে ভালোবাসা দিয়ে, আপনার আদর দিয়ে, সোহাগ দিয়ে, আপনার সবকিছু শিষ্টাচার দিয়ে আপনি আপন করে নেবেন না? আপনি বেতন দিলেন, আমাকে কাছে টানলেন না, কথাই বললেন না, দেখলে আরেক দিকে তাকায় রইলেন। আপনি আমাকে আদর করে কাছে টানতে পারলেন না। আমি কি সেই কাজটা করব যেটা শুধু বেতনের মাধ্যমে? না, কখনো না। আন্তরিকতা নিয়ে কোনো কাজ করবে না। ক্যামেরাম্যান দেখবেন যে ব্যাগা করে ছবি তুলছে, আপনার ছবি পুরো অনুষ্ঠান নষ্ট করে দিবে সে। আবার ওইখানে যারা গ্রাফিক্স করতেছে, গ্রাফিক করে এমন করে দেখলো চোখেই দেখা যাচ্ছে না। বেতন দিচ্ছেন, কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি দিয়ে আপনি কাছে টানতে হবে। সেই জিনিসটা এখানে খুব ঘাটতি। মোটিভেশন নাই পুরো দেশের। আজ পর্যন্ত মোটিভেশনাল কোন স্পিচ হয়েছে? সব এখানে একটু ছোট করে শুধু একটুখানি সেটা কি আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে চিফ অ্যাডভাইজারের সঙ্গে মানে আপনার উত্তর পাড়ার কিছু ঘাটতি? আমি কিন্তু কারো মুখপাত্র নই, আমি একজন সাধারণ মানুষ হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাদের তো ভাই দাড়ি পাকছে, চুল পাকছে, বয়স হয়ে গেছে না কাগজি ভাই। আমাদের যারা এখন বিভিন্ন পদে আছে সব তো আমাদের জুনিয়র, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন সবাই জুনিয়র। এই বয়সে সবাই জুনিয়র। আন্দোলনের একজন স্টেক হোল্ডার, আমি অন্যতম স্টেক হোল্ডার, সেই হিসাবে কি আমি বুঝি না? আর আমার মিলিটারি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি বুঝতে পারি না? হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, ম্যাডাম খালেদা জিয়া, এবং এরশাদ বলেন, ইভেন এরশাদ সাহেবও মিলিটারিকে কাছে রাখছে। এরশাদ সাহেবই এই প্রধানমন্ত্রীর কার্যালয় বানাইছে। এখানে কি একটু কি বলা যায় না যে এখানে চিফ অ্যাডভাইজারের কিছু হয়তো ঘাটতি আছে কিনা? আমি যদি বলি না, তাকে বোঝানোর কোন চেষ্টা হয়েছে কিনা? এটা কি বুঝাবেন? উনি নোবেল বিজয়ী, উনি বুঝেন না জিনিসটা। আপনার সব জায়গায় তো আপনি নোবেল বিজয়ী দিয়ে তো সব বিচার করতে পারবেন না। একটা গ্রুপ আছে এখানে, ওই প্রথমত বললাম আমলারা তারে দূরে বুঝে রাখছে। না না, ধরেন বুঝ দেয় একজন আমলা, সেই আমলা সিনিয়র মোস্ট আমলা বলেন, সেকেন্ড সিনিয়র, থার্ড সিনিয়র মোস্ট আমলা, তাদের সে তো কম জ্ঞানী না আমাদের চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ। তাদের একই পর্যায়ের অথবা তাদের চেয়ে সিনিয়র হবেন বয়সে। তারা কেউ পরামর্শ, তাদের কাছ থেকে কেউ পরামর্শ নেন না, উনি নিচ্ছেন কাদেরকে? ওই আমলাদের কাছ থেকে। অথবা আমি যদি এটাও বলি, বামপন্থীরা বেসিক্যালি 2টা জিনিসের বিরোধিতা করে, একটা হলো ইসলাম,
ইসলাম ধর্ম আরেকটা মিলিটারি, মিলিটারি তাদের দিয়ে বেষ্টিত উনি, এটাও যদি বলি। তো সুতরাং আপনাকে এই অবস্থার উত্তরণের জন্য ডক্টর ইউনূসকে অনতিবিলম্বে সামরিক বাহিনীকে তার কনফিডেন্সে নিতে হবে। দেখবেন আর্মি কালকে যেভাবে ডিল করলো, এভাবে যদি পরিস্থিতি ডিল করা হয় তাহলে কি দেশে কি অশান্তি হবে? হবে না। আর এটা অত্যন্ত মানে সঠিক জায়গায় আপনি হাত দিয়েছেন। আরেকটা সাজেশন, গোপালগঞ্জকে অনতিবিলম্বে রিফর্ম করতে হবে। এইটা রিফর্ম, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টটাকে ভেঙে দিয়ে 3টা ডিস্ট্রিক্টের সাথে মিলাই দিতে হবে। আপনি আমি বুঝতে পারিনি, ফরিদপুর, বাদারীপুর, অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে এটাকে ভেঙে যাতে গোপালগঞ্জ নামটা থাকে না থাকে। আমি কিন্তু হিন্দুত্ববাদের বিরোধী নই, আমি হিন্দুত্ববাদের বিপক্ষে কথা বলছি না, আমি বলছি দেশের স্বার্থে এই গোপালগঞ্জের নামটাকে, এই দেশের ওইখানকার মানুষ তো সবাইকে আপনি ফেলে দিতে পারেন না, মেরে ফেলতে পারেন। আপনি 3 জায়গায় ভাগ করে দিতে যাচ্ছেন, মাদারীপুর, শিবচর, আশেপাশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলোর সাথে ভাগ করে দেন, সবগুলোর সাথে ভাগ করে দেন। আর এটাও 2 নম্বর হলো আপনার গোপালগঞ্জের লোকদেরকে যারা যারা দুষ্কৃতিকারী তাদেরকে একটু 15 বছর 16 বছর যেমন তারা অন্যদেরকে রাখছিল না, এই আয়নাঘর একটু আছে না, আয়নাঘরে কিছুদিন এদেরকে রেখে দেন, যে আপনারা তো অনেক উপকার করছেন দেশের, এখন হাসেন একটু ভিতরে থেকে একটু উপকার করেন, দেশের আরেকটু উপকার করেন। ধন্যবাদ হক ভাই, আপনার অত্যন্ত চমৎকার আলোচনা আমাদের দর্শকদের জন্য। দর্শক, আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আবার আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।